এই একটা ভিডিওতে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে সব ইম্পর্টেন্ট টাইপের সূত্রগুলো দেখে ফেলবো, যেগুলো তোমার পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে অ্যান্ড লাস্ট মোমেন্টে রিভাইজ দিতে অনেক সহজ হবে। যদি কোনো পয়েন্টে বুঝতে প্রবলেম হয়, জাস্ট একটু আবার পিছনে টেনে দেখে ফেলবা, তাহলে আর ইনশাআল্লাহ সমস্যা হবে না। দেখো, এই অধ্যায়টার মধ্যে আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে কোনটা জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট শক্তি থেকে। তোমাদের শক্তি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বাট ক্ষমতা থেকেও আসে। ক্ষমতার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে তোমার ওই যে পাম্প রিলেটেড প্রশ্ন, কুয়া খালি করার প্রশ্ন, এগুলো আসে। কাজ করার ক্ষেত্রে যেটা আসে তোমার হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজ, অভিকর্ষ বলের বিপরীতে কাজ, এই টাইপের প্রশ্নগুলো আসে। তো কাজ থেকে যেটা হচ্ছে বোর্ড প্রশ্ন অত বেশি দেখা যায় না, কাজ থেকে তোমার হচ্ছে অ্যাডমিশন টাইমে বেশি প্রশ্ন দেখা যায়। তো আমরা একটু দেখি। তারপরও আসো, মনে করো তুমি যদি এখন কাজ থেকে যদি বলি, একদম সহজ সূত্র ছিল কি ভাইয়া? আমরা জানি যে W সমান সমান এফ এস, এইটা হচ্ছে আমার মূলত কাজের মেইন সূত্র ছিল। অথবা আমরা যদি বলি এফ এস কস থিটা, এইখানে কি এখন ভাইয়া যখন হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, মনে করো আমি হচ্ছে এই দিকে হচ্ছে বল প্রয়োগ করতেছি এবং সরণ হয়েছে এই দিকে এস বরাবর। এখন এরকম যখন হয়, এইরকম যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ থাকে, আমাকে কি করতে হয় জানো? আমাকে হচ্ছে বল যেদিকে প্রয়োগ করতেছি ওই দিক বরাবর যে সরণটা, ওইটা নিতে হয়। তো এখন ভাইয়া ওই দিক বরাবর সরণ কত? এফ এস, মানে সরি ওই এস এর যে যদি বলে তোমার হচ্ছে এই মানে কি বলে আনুভূমিক বরাবর যে সরণটা কত, তাহলে কি আমরা জানি না যার সাথে কোণ তার সাথে কস, তার মানে কি এস কস থিটা হয়ে যায়। আর যদি উপরের দিকে বলতাম তাহলে কত? এস সাইন থিটা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার এই যে বল এবং বলের দিকে সরণের গুণফল এফ এবং এস কস থিটা গুণ করে দিচ্ছি এফ এস কস থিটা, এটা তো সবাই বুঝছি। থিটার মান দেয়া থাকলেই কাহিনী শেষ। খালি খেয়াল রাখবা যে বল যে তোমার যে ভেক্টর রাশিগুলো আছে, এটার যে পা অর্থাৎ পাদবিন্দু দুইটা এক পয়েন্টে আছে কিনা, অথবা দুইটার মাথা এক জায়গায় লাগানো আছে কিনা। এরকম যদি থাকে তখন যে মধ্যবর্তী কোণ, এটা ঠিক আছে। কিন্তু যদি মনে করো দেখো যে একটা এরকম দেওয়া আছে আর একটা এইরকম দেওয়া আছে, মনে করো কেমন দেওয়া আছে, এরকম দেওয়া আছে, হ্যাঁ, এখন মাঝখানে কোন দেওয়া আছে? থিটা। এই থিটা নিয়ে যদি ম্যাথ করো দেখবা যে সুন্দর মতো বাসায় এসে একটা গোল লাখে আসো, দেখবা না হয়তো নাম্বার আসবে না আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে ভাইয়া এই কাজ রিলেটেড থেকে তোমার হচ্ছে অভিকর্ষ বল টল দিয়ে অনেক কাজ টাজ করা যায়। তো ওগুলো আমরা অত ডিটেলসে দেখবো না, এগুলো বেসিক জিনিস। যেটা প্রবলেম বেশি হয় সেটা হচ্ছে শক্তি থেকে। তো শক্তি একটু দেখি আসলে আমরা কি করা যায়, শক্তির টপিকগুলো একটু দেখি। হ্যাঁ, তোমার স্তম্ভ তরিতে কৃতকাজ ও ভারকেন্দ্রের সরণ, এটা এইচএসসির জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, এত কনসেপচুয়াল প্রশ্ন দেয় না। স্প্রিং থেকে প্রশ্ন আসে, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ আসে। হ্যাঁ, তো আমরা কাজ শক্তি উপপাদ্য মানে কি? তোমার কাজই শক্তিতে পরিণত হয়, যে পরিমাণ কাজ করা হয় এটাই অথবা তোমার কি, অথবা শক্তির পরিবর্তনটাই তোমার কাজ হিসেবে হয়, কাজ করি আমরা। এখন এইগুলো হচ্ছে আমরা দেখবো বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তি ম্যাথ, গতিশক্তি ম্যাথ, মোট শক্তি নির্ণয় করা। তো এইখানে তোমাদের একটু জাস্ট রিভাইজ দিয়ে দিই। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলোতে তোমার এই যে শক্তির যে টপিকটা, এইখানে শক্তির মধ্যে আমরা জানি যে তোমার বিভব শক্তি আর গতিশক্তি মিলে হচ্ছে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। তার মানে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে আমার দুইটা পার্ট। এখন এইখান থেকে আমরা সূত্রগুলো একটু বুঝি। বিভব শক্তির ক্ষেত্রে ছিল সহজ সূত্র ভাইয়া এম জি এইচ। এখন বিভব শক্তিতে আমরা কোথায় থেকে এই এইচটা নিব, আমাদের কনফিউশনটা এখনো অনেকের থেকে যায়। ভাইয়া অবশ্যই আমরা এখান থেকে ভূমি থেকে আমাদের উচ্চতা এই এইচ এর মানটা নিব, অর্থাৎ ভূমি থেকে একটা বস্তু কত উচ্চতায় আছে ওই পয়েন্টে হচ্ছে আমার বিভব শক্তি বের করতে পারবো। এবং গতিশক্তির ক্ষেত্রে কি? গতিশক্তির ক্ষেত্রে আমার লাগে হচ্ছে ভর এবং বেগ। ভাইয়া বেগটা আমরা এখন যখন বের করব, বেশিরভাগ ক্ষেত্রে বেগের মান দেয়া থাকবে না, হয় সময় দেয়া থাকবে। দেখো ভালো করে বুঝো, হয় সময় দেয়া থাকবে, টি এর মান দেয়া থাকবে, অথবা তোমার হচ্ছে এইখানে উচ্চতা দেয়া থাকবে, এইচ এর মান। তো খেয়াল রাখবা, যাত্রা শুরু যেখান থেকে হয়েছে আমরা ওইখান থেকে হচ্ছে উচ্চতা নিব। মনে করো একটা বস্তু উপর থেকে পড়ছে, একটা বস্তু উপর থেকে যখন পড়ে, তখন এই উপরের পয়েন্ট থেকে এই পর্যন্ত যেখানে সে থামছে ওই উচ্চতা আমাকে নিতে হবে, ঠিক আছে? আর বিভব শক্তি কি? এটা সবসময় ভূমি থেকে হিসাব করব, সবসময় আমরা নিচ থেকে হিসাব করব। আর গতিশক্তি কি? যেখান থেকে শুরু হয়েছে যাত্রা ওইখান থেকে আমরা হচ্ছে গতিশক্তির যে উচ্চতা নিয়ে বেগ বের করব, বেগ বের করে আমরা এখানে বের করবো আচ্ছা আমাদের মোট মানে তোমার গতিশক্তি গেল। এখন এইখানে তোমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যে কত উচ্চতায় বা কোথায়, যাত্রাপথের কোথায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, বা গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। এই টাইপের প্রশ্নগুলোতে ওই সেম টপিক ভাইয়া, খালি তোমাদের একটা মনে রাখতে একটা সহজ করে দেখো।
প্রথমে গতিশক্তির একটা সমীকরণ বানাবা, ইকে একটা সমীকরণ বানাবা, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ হবে, সূত্র দিয়ে বসাবা। হ্যাঁ, এইচ এর মান তো পাবা না, এইচ এর মানটা বসায় আলাদাভাবে তুমি ফাঁকা রাখবা। তারপরে হচ্ছে 2 নম্বরে তোমার বিভব শক্তি। বিভব শক্তি বের করার ক্ষেত্রে সেম ভাবে এই যে এম জি এইচ তো তুমি পাবা না, বা তুমি একটা সমীকরণ বানাও। এই দুই সমীকরণ বানানোর পরে ভাইয়া 3 নাম্বারটা এখানে লিখি। 3 নাম্বার হচ্ছে এভাবে লিখবা, ইকে আর এই পাশে লিখবা হচ্ছে ইপি। লেখার পরে যার সাথে গুণ, মানে যার সাথে এর থাকবে, গতিশক্তি বিভব শক্তির এই যে র বা এর থাকবে, যার সাথে র অথবা এর থাকবে তার সাথে গুণ। কত গুণ? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, যেটা প্রশ্নে বলা থাকবে ওইটা আমরা বসাই দিব। মনে করো প্রশ্নে বলছে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তার মানে কি কার সাথে র হয়েছে? বিভব শক্তির সাথে র, বিভব শক্তির সাথে গুণ করব। কি গুণ করব? 2 গুণ করব, যেটা দেয়া আছে। খুব সিম্পল। এখন তুমি এই যে মানগুলো বসাই দিবা, 1 নাম্বার 2 নাম্বার এখানে বসাই দাও, খেলা শেষ। এইভাবে হচ্ছে তুমি শক্তির এই মেইন টপিকগুলো একটু বুঝো, এইগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে, বেসিকটা ধরতে পারলে অনেক কিছু তুমি ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, তোমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের মধ্যে একটা জিনিস একটু বাদ চলে গেছিল, সেটা হচ্ছে এই যে আনত তলে তোমার হচ্ছে বস্তু চলাচল। মনে করো একটা বস্তু এরকম হচ্ছে ভূমির সাথে কি আছে, থিটা কোণে ইনক্লাইন্ড বা আনত আছে। এখন এই ক্ষেত্রে একটা বস্তুকে আমি কি করতে পারি? উপরে উঠাইতে পারি, একটা বস্তুকে আমি নিচে নামাইতে পারি। মনে করো উপর থেকে একটা বস্তু নিচে নামতেছে, অনেক কিছু হইতে পারে। তো এই টাইপগুলোর ক্ষেত্রে একটা বল বা ত্বরণ বের করতে হয়। হ্যাঁ, তো মনে রাখবা এইরকম ক্ষেত্রে যদি এমন হয় যে একটা বস্তুকে আমরা কি করতেছি, একটা বস্তুকে যদি আমি এমন জাস্ট কি করি, উপরের দিকে নেই, মনে করো একটা বস্তুকে আমি উপরের দিকে উঠাইতেছি, এখানে আমি হচ্ছে ওরে এফ বলে টানতেছি, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে একটু কল্পনা করো তো কি হইতেছে। এই বস্তুর একটা ওজন আছে, এই ওজনটা খাড়া নিচের দিকে কাজ করতেছে না? এখন ভাইয়া ওজনটাকে আমরা দেখো তো একটু এই যে এরকম করে আমরা উপাংশে ভাগ করতে পারি না? পারি তো, তাই না? এই যে দেখো দুইটা উপাংশ, এটা হচ্ছে থিটা কোণ, তার মানে এটা থিটা হবে অবশ্যই। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, এটা আপাতত বোঝানোর সময় নেই, বাট মনে রাখবা এই কোণ থিটা হলে এই কোণ থিটা হয়। তার মানে কি এটা হচ্ছে আমার এম জি কস থিটা, আর এই পাশে হচ্ছে এম জি সাইন থিটা। এখন এইখানে যদি এরকম হয়, আমার ভাইয়া দেখো এই যে এম জি সাইন থিটা কি এই যে নিচে বরাবর কাজ করতেছে না? এই এম জি সাইন থিটা একটা এখন এইখানে ঘর্ষণের মতো কাজ করতেছে। আর যদি ঘর্ষণ বলা থাকে তখন তো অবশ্যই গতি এদিকে যাচ্ছে না, ওই তল দুইটার যে আপেক্ষিক গতি তার বিপরীত দিকে। তল দুইটার আপেক্ষিক গতি যেদিকে যাবে, এই যে উপরের দিকে যাচ্ছে, তার ঘর্ষণ কি হবে? বিপরীত দিকে আসবে। ঘর্ষণটা হচ্ছে বিপরীত দিকে, যদি ঘর্ষণ যুক্ত বলতো। আর ঘর্ষণ না থাকলে এই এফ কে বাদ, এটার কোনো কাহিনী নেই। এখন ভাই দেখো তো একটু, তুমি দেখো তো এফ আর এখানে এম জি সাইন থিটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে কি হয়? লব্ধি বল কত হবে? এফ মাইনাস এম জি সাইন থিটা। এইখানে এটা সমান সমান কি হবে জানো? কার্যকর বল না? অর্থাৎ এখানে তোমাকে ত্বরণ বের করতে বলতে পারে যে এখানে কত ত্বরণ উঠাইতে হবে বা উঠানো হচ্ছে, তখন হচ্ছে তোমার এম এ। এখানে তুমি জাস্ট সিম্পলি মানটান বসায় করে ফেলবা, ঠিক আছে? হুবহু আবার মনে করো সেম নিচের দিকে নামতেছে। এবার হচ্ছে এই ম্যাটটা দেখো একটু, এই ম্যাটটা দেখো নিচের দিকে নামতেছে, এবং এটা তো একটা ওজন আছে, এই ওজনটা খাড়া নিচের দিকে কাজ করতেছে। সেম ভাবে ভাগ করে ফেলো, এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে এম জি কস থিটা, আর এই পাশে হচ্ছে এম জি সাইন থিটা। এখন ভাই আগের মতোই, এবার হচ্ছে কি, মনে করো এবার যদি বলা হয় অভিকর্ষ বল দ্বারা এটা যে নিচে পড়তেছে, তখন কি হবে? এই বল পড়তেছে, এটা কি নিচের দিকে কাজ করতেছে, এম জি সাইন থিটা। আচ্ছা, আর ত্বরণটা কি? ত্বরণও কিন্তু ভাই এইদিকে কাজ করতেছে, তাহলে কি হবে? তোমার এই এম জি সাইন থিটা সমান সমান হবে হচ্ছে এম এ, শুধু এম জি সাইন থিটা, এখানে কিন্তু আর কিছু নাই, কোনো ঘর্ষণ টর্ষণ কিছু নাই। তার মানে এম এম কাটাকাটি যায়, সাইন থিটা সমান সমান এ বাই জি, বুঝছো? আচ্ছা, থিটার মান বসায় দাও, জি এর মান বসাতে এর মান পেয়ে যাবা, আর যেটা বের করতে বলো কোনো সমস্যা নাই। এইভাবে ভাই আমরা হচ্ছে বুঝে বুঝে টপিকগুলো একটু জাস্ট ভাগ করে যদি পড়ি, তাহলে ইনশাল্লাহ এই রিলেটেড কোনো প্রবলেম আর থাকবে না। আচ্ছা, তো গতিশক্তি বিভব শক্তি যাওয়ার পরে যেটা হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি একটু তাড়াতাড়ি টানতেছি, যে ক্ষমতার ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে কুয়া খালি করার যে ম্যাপগুলো অথবা পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হয়। ক্ষমতার সূত্র কি ভাই? ক্ষমতার সূত্র হচ্ছে পি সমান সমান ডব্লিউ বাই টি, প্রতি সময়ে বা প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ করতেছে। এই কাজ থেকে আমরা পাইছিলাম যে এম জি এইচ ডিভাইড বাই টি, যখন একটা বস্তু উপর নিচে চলাচল করে, তাই না? আর যখন পাশাপাশি চলাচল করে তখন হচ্ছে এফ এস বাই টি। এগুলো আমরা মোটামুটি জানি। দ্য পয়েন্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা ইউজ করে কর্মদক্ষতা বের করা বা এফিসিয়েন্সি বের করা। এফিসিয়েন্সি মানে কি ভাই? আমরা জানি যে উপরে হচ্ছে যেটা আমরা পাইছি,
যেটা আমরা পাইছি মানে কি আউটপুটটা কত, আউটপুট মানে কি একটা মোটর কেনার পরে মোটরের ক্ষমতা ছিল 100, মোটর আমার দিছে 60, তার মানে আমি পাইছি কত 60, এটা হচ্ছে আমার আউটপুট। আর নিচে কি, নিচে হচ্ছে ইনপুট। এখন এটারে বাংলা ভাষায় সুন্দর মতো শুদ্ধ করে লেখা হয়, উপর হচ্ছে আমার লভ্য কার্যকর ক্ষমতা, এত কিছু লিখলাম না, লভ্য কার্যকর ক্ষমতা বুঝে নিও, হ্যাঁ এটা তো আমাদের সূত্র আছে। নিচে হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর যদি মনে করো কোনোভাবে ক্ষমতা না দিয়ে কাজ দেয়, একই জিনিস সেম, ক্ষমতার জায়গায় কাজ বসাই দিবা, বাকি সব সেম, একদম হুবহু সেম। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে যে সূত্রগুলো বসাই দাও, এটা মনে করো হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে পি, লব্য কার্যকে পি প্রাইম না পি ধরি, আর নিচেরটাকে পি প্রাইম ধরি, তাহলে বেশি বুঝতে হবে, সুবিধা হবে তোমাদের। আচ্ছা এটা একটু মুছে, হ্যাঁ এখন কথা হচ্ছে এইটাকে কি এভাবে রাখতে হবে, যারা এভাবে রেখে আসবা ম্যাথ শেষ। সাথে অবশ্যই একটা 100% গুণ করতে হবে, বুঝছি আমরা। তার মানে এই যে এই টাইপের সূত্র থেকে আমরা ম্যাথটা করতে পারি। এখন এখানে আমরা মনে করো ওই পাম্পের ম্যাথ শেষ করে ফেললাম, লাস্ট যেটা থাকে সেটা কি, এই পাম্প রিলেটেড আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার কুয়া খালি করার ম্যাথ। ভাইয়া কুয়া টপিকটা একটু বুঝো, এই কুয়া টপিক বুঝলে এই অধ্যায় থেকে তুমি যদি যে কোনো প্রশ্ন আসে মোটামুটি পারবা ইনশাল্লাহ। এই কুয়ার টপিকটা আসলে কি, মনে করো এটা কুয়া আসলে বলা যাবে না, এটাকে একটা চৌবাচ্চা বলা লাগবে, কারণ কুয়া আসলে আনলিমিটেড, কুয়ার নিচে কোনো তলা থাকে না, এটা একদম নিচ দিয়ে পানি নদী পর্যন্ত মিশে যায়। তাহলে এখন এই কুয়ার মধ্যে ভাইয়া মনে করো একটা কুয়া পরিপূর্ণ পানি আছে, পরিপূর্ণ পানি, এবং কুয়ার উচ্চতা দেয়া আছে এইচ। অনেক সময় তোমার হচ্ছে কুয়ার ভিতরে কত পানি আছে এই এম এর মানটা বলা থাকবে না, এম এর মান যদি বলা না থাকে আমরা জানি রো ভি, পানির ক্ষেত্রে রো হচ্ছে 1000, আর ভি এর মান কত, উচ্চতা দেওয়া থাকবে, কুয়ার ব্যাস দেওয়া থাকবে অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে, পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডার মনে করে সিলিন্ডার দিয়ে আমরা ভির মানটা বের করব, আয়তন, আয়তনকে আমরা 1000 দিয়ে গুণ করব, শেষ কি আসবে, আমাদের ভরের মানটা চলে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এম এর মানটা তো পাইলাম, হ্যাঁ কেন বের করতেছি, আচ্ছা আমার এখানে কুয়ার ক্ষেত্রে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আমার এইচ, এইচটা হচ্ছে ঝামেলা। এই এইচটা আসলে কত নিব, যখন একটা কুয়া সম্পূর্ণ ভরা থাকবে ওটাকে আমি খালি করতে চাবো, তখন ভাই মনে রাখবা আমাদেরকে এখানে এইচ মানে হচ্ছে ভর কেন্দ্রের সরণ, ঠিক আছে, মানে কি ভর কেন্দ্রের সরণ, এটা আমরা জাস্ট সিম্পলি কি করব, এখানে আমরা এইচ প্রাইম মনে করব, অর্থাৎ যখন এরকম ফুললি ভরা থাকবে এটার মাঝামাঝি মধ্যবিন্দু, তার মানে কি এই এইচ প্রাইম হবে এইচ বাই 2। বুঝছি, এই যে তোমার হচ্ছে এম জি এইচ দিয়ে ম্যাথ করতে যাবে না তোমরা, এই এম জি এইচ এর ক্ষেত্রে এইচ মানে কি এই এইচ প্রাইম, হ্যাঁ ভরকেন্দ্রের সরণ। এখন হচ্ছে কত ভাইয়া, আমাকে জাস্ট এই এইচ এর মানটা সুন্দর মতো বুঝে বসাইতে পারলেই হয়ে যাবে ম্যাথ। যদি মনে করো এমন হয় যে অর্ধেক খালি করতে হবে, অর্থাৎ তুমি এই পর্যন্ত খালি করবা, এই পর্যন্ত খালি করবা, তখন কি হবে, এই পর্যন্ত ভাই একটা জিনিস বুঝো, এটা হচ্ছে আমার এইচ বাই 2 যদি পুরোটা এইচ হয়, আর এটা হচ্ছে এইচ বাই 2। এখন দেখো তো এই উপরের যে পানির কণাটা আছে, একদম সবচেয়ে উপরের যে পানির কণাটা আছে, এই পানির কণাটা এইখানে, এটা হচ্ছে আমার সারফেস, এইখানে উঠতে কত সময় লাগবে, মানে কত উচ্চতা পার করবে, এইচ বাই 2। আর একদম নিচের যে কণাটা, সেই কণাটা কতটুকুই করবে, পুরোটা হচ্ছে একদম ফুল না, এইচ না, বলো। তার মানে আমি এখন যদি বলি এই দুটাকে গড় করতে চাই, গড় করলে কি হবে, এইচ প্লাস এইচ বাই 2 ডিভাইড বাই 2, যা আসবে অ্যান্সার তাই উত্তর। উচ্চতা বুঝছি। এখন যদি বলা হয় 1/3 ভরা আছে, একটা কুয়া আছে, সেটা হচ্ছে আমার 1/3, মনে করো এই যে এটা হচ্ছে এক অংশ ফাঁকা আর 2 অংশ ভরা, না সরি 1/3 মানে হচ্ছে তোমার অংশ 3 ভাগের 1 ভাগ ফাঁকা আছে, 2 ভাগ ভরা আছে। যদি 1/3 এরকম ফাঁকা থাকে তার মানে কি 2/3 হচ্ছে ভরা আছে, আমার ভরাটা দিতে হবে, ঠিক আছে, এই ভরা অংশটাকে সরাইতে হবে। সেম ভাইয়া পুরোটা যদি এইচ হয় এটা কি হবে h/3, আর এটা কি হবে 2h/3, 2h/3। এখন আমাকে যখন যে তুমি একটু গড় করো, হ্যাঁ সবচেয়ে উপরের বিন্দুটা কত উপরে উঠবে, h/3, আর একদম নিচের যে বিন্দুটা তো অবশ্যই কি হবে, h পরিমাণ উপরে উঠবে না, তার মানে কি হবে h প্লাস h/3 ডিভাইড বাই গড় করবা, মানে কি 2 দিয়ে ভাগ করবা। তার মানে দেখো তুমি এখানে জাস্ট তোমাকে একটা কুয়ার কতটুকু অংশ তোমার হচ্ছে ফাঁকা আছে, মনে করো 3/1 ভাগ ফাঁকা আছে, অথবা তোমার হচ্ছে তার মানে কি h/3, হ্যাঁ। তো এইখানে ওই জিনিসটা একটু মানে বুঝে শুনে যদি এখানে বসাইতে পারো, গড় করতে পারো, উচ্চতা নিয়ে কোনো প্রবলেমই তোমাদের আর হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছি আমরা। তো এইভাবে হচ্ছে মূলত আমরা এই অধ্যায়ের মূল টপিকগুলো রিভাইজ করে ফেললাম। এর পাশাপাশি যদি আর কোনো সূত্র তোমার রিভাইজ করতে হয় অবশ্যই একটু বই থেকে দেখে ফেলবা, এবং যেগুলো একটু বুঝতে প্রবলেম হয় ওটা একটু কম সময় তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এগুলো একটু বুঝবা, অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বলের বিপরীতে কাজ, কখন মাইনাস হয় কখন প্লাস হয়, একটু খেয়াল রাখবা। বেসিক জিনিস হচ্ছে কোন দিকে বল কাজ করতেছে, কোন দিকে সরণ কাজ করতেছে, খেলা শেষ।
বুঝছি আমরা। তো ইনশাল্লাহ পরের একটা ভিডিওতে আমরা দেখা করব। এটা হচ্ছে জাস্ট এই পর্যন্তই, একটু রিভাইজ দিয়ে যাও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে।